রেগুলেটেড হয় বিসিবি দিয়ে। মানে সবসময় দেখবেন যে বিসিবি ঘোষণা করতেছে, বিসিবি এটা করতেছে। সো আলটিমেটলি হচ্ছে বিসিবি হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কন্ট্রোল করে সাপোজ বাংলাদেশ ক্রিকেট যে টিমটা আছে, মনে করেন যে ন্যাশনাল টিম, ওমেন ন্যাশনাল টিম বা আন্ডার 19 বা 17, এইসব টিমগুলো কন্ট্রোল করে হচ্ছে বিসিবি। এক্স্যাক্টলি হচ্ছে পেট্রো বাংলা হচ্ছে আরেকটা রেগুলেটরি কোম্পানি, রেগুলেটরি বোর্ড, যেটা হচ্ছে বাকি কোম্পানিগুলোকে, 13টা কোম্পানিগুলোকে এটা হচ্ছে কন্ট্রোল করে। আরেকটা প্রশ্ন আমি যেটা শুনছি সেটা হচ্ছে যে ভাই আসলে মানে যেহেতু আমি তিতাস গ্যাসে আছি, এই জিনিসটা বারবার শুনছি যে ভাই তিতাস গ্যাসের নাম নাই কেন, মানে এটা কারণটা কি? এটা কারণটা হচ্ছে কি, আসলে আমরা কিছুদিন আগে অনেক লোক নিয়ে নিয়েছি, অলরেডি প্রচুর লোক নিয়ে নিয়েছি, এই জন্য আসলে আমাদের শূন্য পোস্ট ফাঁকা নাই। যেহেতু শূন্য পোস্ট ফাঁকা নাই, সেজন্য হচ্ছে বেসিক্যালি আসলে এখন আমরা লোক নিচ্ছি না। এবং আমাদের একটা আলাদা সার্কুলার আছে, এটা খুব সম্ভবত মাসখানেকের ভিতরে পরীক্ষা হবে, যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কারিগরি আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিসার, এই দুইটা পোস্ট, আর সাব ইঞ্জিনিয়ার হয়তো আছে, এরকম কিছু আমাদের পরীক্ষা হবে। এবং এটাই হচ্ছে লাস্ট এক্সাম, যেটা হচ্ছে আলাদা কোম্পানিগুলো নিচ্ছে। আচ্ছা, আপনারা যারা জানেন তারা তো জানেনই, আর যারা নতুন তাদেরকে বলতে চাই যে আগে যেটা হতো সেটা হচ্ছে কি, কোম্পানিগুলা আলাদা আলাদা পরীক্ষা নিতে পারতো। ঠিক আছে, কোম্পানিগুলো আলাদা পরীক্ষা নিতে পারতো। ফর এক্সাম্পল হচ্ছে ধরেন তিতাস গ্যাস আছে, তিতাস গ্যাস কি করতো, ওরা যে কটা লোক দরকার, ধরেন আমার লোক দরকার 500, আমরা নিজেরাই খোলা দিতাম। ফার্স্ট আমি কি করতাম, সার্কুলার দিব। সার্কুলার দেওয়ার পর এটা হচ্ছে আমরা টেন্ডার দিব হচ্ছে কাকে, সুইটেবল যে কে আছে সে কে। মানে একটা মিথ আছে যে সবসময় নাকি আইবিএ পরীক্ষা নেয়, ব্যাপারটা সেরকম না। আইবিএ সবচেয়ে বেশি সময় নিছে, বাট অন্যরা কিন্তু পরীক্ষা নেয়, যেমন এফবিএস পরীক্ষা নেয়, এফবিএস পরীক্ষা নেয়, তারপর হচ্ছে আপনার আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নেয়। বাট আমরা সবসময় ট্রাই করি আইবিএ কে দিয়ে পরীক্ষা দিতে। মানে সবসময় মনে রাখবেন যে যখন কেউ আইবিএ দিয়ে পরীক্ষা নিবে, তখন তার ইন্টেনশন হচ্ছে পরীক্ষাটা ফেয়ার নেওয়া। মানে আইবিএ তে নিলে আপনি পরীক্ষাটা যেভাবে ফেয়ার নিতে পারবেন, অন্য লোকের মাধ্যমে আপনি অত ফেয়ারে নিতে পারবেন না। আর একটা ইস্যু আপনাদের যেটা বলতে চাই, অনেকে যেটা বলে যে ভাই আইবিএ তো পরীক্ষা নিচ্ছে, তা আইবিএ পরীক্ষা নিলে আইবিএ স্টুডেন্ট কি প্রিফার পাবে কিনা। সাপোজ আইবিএ থেকে যারা বিবিএ করছে বা আইবিএ থেকে যে এমবিএ করছে, তারা আসলে প্রেফার পাবে কিনা, এবং আসলে ভয়ও পায়, এই জন্য আসলে পরীক্ষাও দেয় না। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এরকম না, মানে আপনি আইবিএ তে পড়লেও কিছু আসা যাবে না, বা আইবিএ তে না পড়লেও কোনো আসা যাবে না। তো আমি আপনাদের প্রসেসটা বলি যে এইটা নিয়োগটা আসলে কিভাবে দেয়। যেহেতু আমি এইচআর সেকশনে আছি, এইচআর সেকশনটা আপনার নিয়োগ নিয়ে কাজ করে। তো আমি বলি যে নিয়োগটা আসলে কিভাবে হয়। ধরেন হচ্ছে পেট্রো বাংলা যে আমার যে সার্কুলারটা দিল, ঠিক আছে, ধরেন আমার কত পোস্টে সার্কুলার আছে, সাপোজ আমার 650 পোস্টে সার্কুলার আছে, 650 পোস্টে আমি সার্কুলার নিব। তো আমি ফার্স্টে কি করবো, একটা বাজেট করব, এস্টিমেশন করবো যে কত টাকা আছে আমার খরচ হবে। হ্যাঁ, খরচ হওয়ার পরে আমি কি করব, টেন্ডার দিব। টেন্ডার দিব, সাপোজ টেন্ডার দিলাম। টেন্ডার দেওয়ার পরে আইবিএ যে কাজটা করে সেটা হচ্ছে ওরা প্রশ্ন করে। হ্যাঁ, প্রশ্ন ক্রিয়েট করে। প্রশ্ন ক্রিয়েট করার পরে ওরা খালি পরীক্ষাটা নেয়, মানে আর কিন্তু ওরা কোনো কিছু করে না। বা বোর্ডে কিন্তু আইবিএ কেউ থাকে না, মানে কেউ থাকে না, আইবিএ নর্মালি কেউ থাকে না। সাথে হচ্ছে যে আমাদের মনে করেন সাপোজ ডিজিএম থাকেন, ডিজিএম বলে কেউ থাকেন, বা মনে করেন যে সাপোজ নিয়োগের ম্যানেজার থাকেন, মন্ত্রণালয়ে কেউ থাকেন। তো আসলে বিষয়টা এরকম না যে আইবিএ তে পড়লে আপনাকে কেউ ফেভারিট দেবে বা আইবিএ কে না পড়লে আপনার ফেভারিট দেবে না। এবং আমরা আসলে নাম্বারটা আসলে এক্সাক্ট জানি না যে কে কত নাম্বার পাইছে। মনে করেন সাপোজ আমি পরীক্ষা দিলাম, আমি পাইলাম, আমি এ পরীক্ষা দিছি, ঠিক আছে, আমি পেয়েছি ফর এক্সাম্পল 48, এটা কিন্তু কেউ জানে না। আপনাকে মনে করেন যে পেট্রো বাংলা কেউ লোক বা মনে করেন সাপোজ তিতাসের কোনো লোকই বলতে পারবে না যে আপনি এক্স্যাক্টলি কত নাম্বার পাইছেন। এটা কখন দেয়, আপনারা জিনিস খেয়াল করবেন যে যে এটা হচ্ছে গ্যাস ফিল্ডে যেদিন ভাইবা শেষ হয় সেদিন রাত্রে রেজাল্ট দেয়। ঠিক আছে, সেদিন রাত্রে রেজাল্ট দেয়, খুব বেশি কমপ্লেক্সিটি না হলে ওই দিন রাত্রে রেজাল্ট দেয়। এবং ওই দিন হচ্ছে আমাদের অফিসে খুব প্রেশার থাকে, আমরা রাত 12টা বা 1টা পর্যন্ত অফিসে কাজ করি, করে রেজাল্টটা দিই। এটার কারণটা কি, এটার কারণ হচ্ছে কি, ঠিক যখন ভাইবাটা শেষ হয়, সাপোজ আমি 7টার সময় ভাইবা শেষ হলো, ঠিক আছে, ভাইবা শেষের পরে আমি ভাইবার যে নাম্বার গুলা এটা অ্যাকুমুলেটেড করলাম 8টার ভিতরে। ধরেন 8টার ভিতরে আমি নাম্বারটা অ্যাকুমুলেটেড করলাম। অ্যাকুমুলেটেড করার পরে যেটা হবে সেটা হচ্ছে কি, তখন হচ্ছে আইবিএস যে আমার আনসার শিটটা দিয়ে গেছে, মানে ওর যে কত নাম্বার ঠিক, ওইটা তখন আমাকে দিয়ে যাবে 9টার দিকে।
ওটার দিকে দেওয়ার পরে আমি 1-2 ঘন্টার ভিতরে দুটো যোগ করবো, যোগ করে আমি রেজাল্টটা দিয়ে দেবো, ফাইনাল রেজাল্ট। এটা কেন দিব? কেন হচ্ছে কোনো ধরনের যেন প্রেশার না থাকে, বুঝছেন? মানে অনেকে অনেক ধরনের ইনফ্লুয়েন্স করার ট্রাই করে। আমি আপনাদের এটা গ্যারান্টি দিতে পারি যে বাংলাদেশে যদি সবচেয়ে ফেয়ার চাকরি হয় তাহলে বিসিএস তো অবশ্যই, তারপরে হচ্ছে আইবিএ। আইবিএ যে পরীক্ষাগুলো সেগুলো ফেয়ার, অন্যরাও আমি আশা করি তারা ফেয়ার নাই, বা আমি যেহেতু একদম কাছ থেকে এই সিচুয়েশনটা দেখছি, আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি যে এটা 100% ফেয়ার হয়। অনেকে বলে যে এই পেট্রো বাংলা চাকরি ফেয়ার হয় না, ওটা এরকম না। আমি যাদেরকে চিনি সবাই ফেয়ার চাকরি পাইছে। আচ্ছা, এই একটা ইস্যু গেল। এবার হচ্ছে কি, আমরা যেহেতু আজকে ইংলিশ পোর্শনটা দেখাবো, ইংলিশ পোর্শন দেখানোর আগে আমি আপনাদের সংক্ষেপে মার্ক ডিস্ট্রিবিউশনটা বলি যে আসলে কতটুকু নাম্বার ডিস্ট্রিবিউশনটা আসবে। এর আগে একটা সমস্যা যেটা ছিল সেটা হচ্ছে কি, আইবিএ কোনো সিলেবাস দিত না। সিলেবাস না দেওয়ার কারণে আমরা সমস্যায় ভুগতাম। ফর এক্সাম্পল, আমি যখন তিতাসে পরীক্ষা দিছি, আমার নাম্বারটা কিরকম ছিল? আমার নাম্বার ছিল হচ্ছে 15তে, একটা ছিল 15, ইংলিশে 15, 20 হচ্ছে জিকে, 10 হচ্ছে বাংলা, আর ম্যাথ হচ্ছে 15। তো এই টোটাল হচ্ছে 60 নাম্বার ছিল নাম্বার, এবং 20 নাম্বার ছিল হচ্ছে আমাদের ভাইবা। এই 20-এর ভিতরে 12 মার্ক হচ্ছে আপনার হচ্ছে রেজাল্টের উপর, আর 8 মার্ক হচ্ছে আপনার ভাইবা। যত কিছু আছে সবকিছু হচ্ছে এটার ভিতরে। আচ্ছা, সিমিলারলি যখন হচ্ছে আমি আবার সিলেট গ্যাস ফিল্ডে পরীক্ষা দিলাম, মানে 2021 সালে হচ্ছে আমাদের অনেকগুলো পরীক্ষা একসাথে হয়েছে। এই পরীক্ষাটা হওয়ার কারণে পরবর্তীতে স্যাররা মনে করছে যে আসলে এত পরীক্ষা একবারে নেওয়ার দরকার নেই, আমরা যেটা করবো একবারে দিবে। সিলেট গ্যাস ফিল্ডে কি হলো, ওরা কি করলো, 20 মার্কের হচ্ছে আমার 20 মার্কের রিটেন নিল, 20 মার্কের এমসিকিউ নিল। এই এক অদ্ভুত এমসিকিউ, কি এমসিকিউ নিল জানলাম না। যাই হোক, তারপর হচ্ছে 60 নাম্বার বা 14 নাম্বার হচ্ছে আমার রিটেন নিছে। এটা হচ্ছে সিলেট গ্যাস লিমিটেড। তারপরে আবার কর্ণফুলী গ্যাস লিমিটেড, এরা যখন নিল দেখলো যে এক একজন আসলে এক এক রকম পরীক্ষা করতেছে, যদিও একই করতেছে কিন্তু একই পরীক্ষা এক এক রকম প্যাটার্ন করতেছে। তো এই জিনিস হচ্ছে আমাদের যে চেয়ারম্যান স্যার মহোদয় আছে, ওনার কাছে আসলে এটা ভালো মনে হয়। এটা ভালো না মনে হওয়ারই কথা, যে আপনি তো আসলে জানবেন না যে কোন জায়গায় আপনার রিটার্ন আসবে, কোন জায়গায় আপনার ফেলিয়ার আসবে। এটার জন্য এখন যেটা করছে, এটা আসলে ফ্যান্টাস্টিক একটা কাজ করছে। সেটা হচ্ছে আমাকে বলে দিছে নাম্বার। 25 মার্ক হচ্ছে আমার ইংলিশ, 25 মার্ক হচ্ছে আমার বাংলা, 25 মার্ক হচ্ছে অ্যানালিটিক্যাল, আর 25 মার্ক হচ্ছে ম্যাথ। এই যে 100 মার্ক, এই 100 মার্ককে 75-এ কনভার্ট করবে। 75-এ কনভার্ট করার পরে আমার থাকবে আর 25 মার্ক। এর ভিতরে 15 মার্ক আর 10 মার্ক। এই যে 15 মার্ক, এই 15 মার্ক থাকবে হচ্ছে আপনার আপনার হচ্ছে সার্টিফিকেটের নাম্বার, মানে এসএসসি, এইচএসসি কত নাম্বার পাইছেন তার উপর নাম্বার দেবে এখানে, আর 10 নাম্বার দিবে হচ্ছে আপনার ভাইবা। আচ্ছা, ভাইবা মূলত এমন আহামরি কোনো কিছু না, মানে ভাইবাতে আপনি যদি বেয়াদবি না করেন, ঠিক আছে, মনে করেন আপনি খুব অ্যাডামেন্ট না হন, হ্যাঁ, তাহলে আপনাকে অ্যাভারেজ নাম্বার দিবে। অ্যাভারেজ নাম্বার কত, ধরেন 7 7 7 বা 6 থেকে 7 এরকম নাম্বার দিবে। আর ধরেন আপনাকে দেখে খুবই পছন্দ হলো, ঠিক আছে, পছন্দ হলো আপনাকে হয়তো 8 দিবে বা 8.5 দিবে এরকম, ঠিক আছে, এরকম। এটা খুব একটা পার্থক্য করে না, নাম্বার ভিতরে রাখে। কিন্তু এই জিনিসটা অনেক ইয়ে করে, এই যে নাম্বারটা অনেক ভ্যারি করে। আমি বলি যে নাম্বারটা কতটা ভ্যারি করে। যেমন হচ্ছে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তিতাস গ্যাসে, আমরা 20 জন ছিলাম বেসিক্যালি পরে আমাদের এক ভাই ছিল, নামটা বলতেছি না, ভাই হচ্ছে আপনার নাম্বার খুব ভালো পাইছিল। সাপোজ উনি 60-তে পাইছে, 60 নাম্বার পাইছে 52, মানে আমরা তো মিলাই দিয়েছি 52, আর ওদিকে আমি পাইছি হচ্ছে 48.5 60-তে, ঠিক আছে। তো ইনি আমার থেকে কত মার্ক আগায়, আড়াই মার্ক আগায়, দেখছেন, আড়াই মার্ক আগায়। কিন্তু এটা কিন্তু হিউজ নাম্বার। আড়াই মানে হচ্ছে আপনার চান্স পাওয়া না পাওয়া মার্ক। তারপরও আমি হচ্ছে 8 প্লেস করছি 20 জনে ধরে, আর ভাই হচ্ছে 12 প্লেস করছে। কারণ কি, কারণ হচ্ছে ওনার বিএসসি তে ক্লাস ছিল, বিএসসি তে 7 ক্লাস ছিল। এখানে হচ্ছে প্রচুর একটা নাম্বার ওনার ওখান থেকে কাটা গেছে। তো আলটিমেটলি এইটা যদি আপনার ঠিক থাকে, আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, মানে এখানে কিন্তু নাম্বার আপনার দেয় হচ্ছে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগ। লোকজন কনফিউশন আছে যে হয়তো রেজাল্ট ভালো, মানে 3.99 হলে আলাদা নাম্বার। ইস্যুটা এরকম না। ধরেন আপনি যদি 3 পাইলেন,
মানে আপনার অনার্সে আপনি 3 পাইছেন, তার মানে আপনি ফুল মার্ক পাই যাবেন। ফুল মার্ক কত? 8 পাই যাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এসএসসি তে আপনি 3.5 পাইছেন, ঠিক আছে। 3.5 পেলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। আবার এসএসসি তে 3.5 পেলে আপনি হচ্ছে ফুল মার্ক পেয়ে যাবেন। এখানে আপনার হচ্ছে 4 নাম্বার দিবে, 8 আর 4 12, আর এখানে দেবে 3 নাম্বার। তাহলে মনে হচ্ছে 8 আর 4 12 3 15 নাম্বার হচ্ছে আপনি এখানে ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হচ্ছে মার্কিং। আর ভাইবার ক্ষেত্রে যেটা হয়, ভাইবার ক্ষেত্রে সবসময় যেটা হয়, পেট্রো বাংলার লোক থাকেন, এবার তো অবশ্যই থাকবেন যেহেতু পেট্রো বাংলা নিচ্ছে। পেট্রো বাংলার ডিজিএম এইচআর থাকেন, তারপরে হচ্ছে টেকনিক্যালে কিছু লোক থাকেন, টেকনিক্যালে জিএম স্যাররা থাকেন, এবং মন্ত্রণালয়ের একজন লোক থাকেন। যেহেতু আমাদের জানুয়ারি মন্ত্রণালয়, তো আমাদের ডিএস ম্যাডাম বা ডিএস স্যার যারা থাকেন তারা হচ্ছে এখানে থাকেন। তো এখানে আপনাকে খুব বেসিক প্রশ্ন করা হয়, ঠিক আছে। মানে আমরা হয়তো মনে করি যে ভাইবার সময় স্যাররা অনেক পড়াশোনা করে আসে প্রশ্ন ধরে, তার ইস্যুটা আসলে এরকম না, ঠিক আছে। মানে ধরেন আপনার সাথে গল্প করতেছে, হঠাৎ করে মনে হলো যে আপেল, ঠিক আছে। তখন বলো যে এই বলো তো বাংলাদেশে কোথা থেকে আপেল হয়, বা আপেল কোন জায়গা থেকে আসে, আপেলের উপরে যে একটা যে মোম মোম পদার্থ আছে এটার নাম কি, বা সরকার আপেল প্রতিরোধ করার জন্য কি কি করছে, এরকম মানে বিষয়টা এরকম। আর ওনারা জানে যে আপনি 100% আনসার দিতে পারবেন না, তো এইটা নিয়ে ওনারা বদার্ডও না। কিন্তু অনেক আছে কি মনে করেন যে স্টাফ খুব হয় কি যে আসার এরকম তর্ক করে, তর্ক জড়াই বলে হচ্ছে সমস্যা। মানে আপনাকে নিচ্ছে তার কথা শোনার জন্য, আপনি ঢুকবেন অ্যাসিস্ট্যান্ট অফিসার হয়ে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়ে, ঠিক আছে। তো আপনার কাজটা কি? আপনার কাজ হচ্ছে অর্ডার এক্সিকিউট করা। আপনি কিন্তু মানে ইয়ে করবেন না, মানে কোনো কিছু প্ল্যান করবেন না, কোনো কিছু করবেন না। মানে আমার কাজটা যদি আপনাদের বলি যে আমি আসলে কি কাজ করি, আমার কাজ বলতে গেলে আমি বেসিক্যালি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, ঠিক আছে। এইটা এখানে আপনি কোনো ডিসিশন নিতে পারবেন না। আপনি যেটা করবেন ডিসিশন এক্সিকিউট করবেন, ঠিক আছে। তো এই জন্য আপনাকে কোনো ধরনের অ্যাডামেন্ট হতে হবে না, নর্মালি আপনার কাজ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সটে যাই। যেহেতু আমাদের ইংলিশ পোর্শনটা আসছে, আমি আপনাদের একটু দেখাই। আমি এই শীটটা কালকে রাত্রে করছি যে ইংলিশে আসলে নাম্বারটা আসে কোন জায়গা থেকে, ঠিক আছে। নাম্বার যেটা দিচ্ছে, এটা নাম্বারটা কোন জায়গা থেকে নাম্বার আসে দেখেন। এটা হচ্ছে আমি বাম সাইডে হচ্ছে কোথায় কোথায় পরীক্ষা হয়েছে, আর কে কে এক্সাম টেকার কে কে ছিল, আর হচ্ছে কোন কোন টপিক থেকে নাম্বার আসে। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, আপনার জানা কোন টপিক থেকে হচ্ছে আপনার নাম্বারটা আসে, ঠিক আছে। তো আচ্ছা, আপনার কোনো প্রশ্ন থাকলে আমি মানে শেষ করার পর আপনাদের মোটামুটি সব প্রশ্নের আনসার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো দেখেন প্রথম পরীক্ষা রিসেন্ট যেটা হয়েছে বাপেক্সে 27/8/2023 তারিখে, এটা আইবিএ নিছে। দেখেন সিম্পল 15 নম্বর পরীক্ষা, সিনোনিম 5টা, প্রিপোজিশন 5টা, আর ফিল ইন দ্য গ্যাপ উইথ ওয়ার্ড। ডাব্লিউটি হচ্ছে ওয়ার্ড, ঠিক আছে। আর ফিল ইন দ্য গ্যাপ, জি মানে হচ্ছে গ্রামার, গ্রামারটিকে আর্টিকেল দিয়ে করছে। দেখেন মাত্র 3 টপিকে কিন্তু ওরা শেষ করে ফেলছে, ঠিক আছে। এবং এইটা হচ্ছে আইবিএ প্রশ্নের বৈশিষ্ট্য। আপনি দেখবেন যে এতগুলা সাবজেক্ট, যে আমি দেখেন কতগুলো সাবজেক্ট করছি, কিন্তু দেখেন ওরা যেটা করছে হাইয়েস্ট 4টা বা 5টা সাবজেক্ট ওরা টাচ করছে, বাকিগুলো ওরা আনসারই করেনি বা টাচই করেনি। যেমন সিনোনিম দিছে, প্রিপোজিশন দিছে, ফিল ইন দ্য গ্যাপ দিছে। আপনি যদি তিতাস গ্যাসে দেখেন, এখানে দেখেন সিনোনিম দিছে 5টা, ফিল ইন দ্য গ্যাপস উইথ দ্য ওয়ার্ড দিছে 7টা, আর আদার সবকিছু মিলে 3টা, মানে 5 আর 7 12, আর 3 হচ্ছে 15। জিডি ছিল এক্স্যাক্টলি তাই, 5 আর 5 10। আবার হচ্ছে আপনি লাস্টে বাকরাবাদ দেখেন 5 6 4, তাহলে কত? 15টা। তো আইবিএর এটা হচ্ছে আইবিএর একটা স্টাইল, যে আইবি হচ্ছে এইভাবে প্রশ্ন করে। আপনি যদি বিসিএস দেখেন, ঠিক আছে, বিসিএস এ কিন্তু এই কাজটা করবেন। বিসিএস যেটা করবে সেটা হচ্ছে কি সব টপিকে একটা হলেও প্রশ্ন করবে। আপনি রিসেন্ট বিসিএস গুলো দেখেন, সেটা হচ্ছে কি যে ওরা ভয়েস থেকে প্রশ্ন করছে, ওরা ন্যারেশন থেকে প্রশ্ন করছে, ওরা আপনার হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন করছে, ওরা প্রিপোজিশন থেকে প্রশ্ন করছে, সবকিছু থেকে প্রশ্ন করছে। আর কিন্তু আইবি কিন্তু এটা করে না। আইবি এর যে সিগনেচার মার্ক যেটা, সেটা হচ্ছে ওরা কিছু টপিকের উপরে খুব বেশি কনসার্ন থাকে, এবং হচ্ছে ওই টপিক থেকে বেশি মার্কের প্রশ্ন দেয়। আমি একটা অ্যাজাম্পশন মানে ক্যালকুলেশন করছি, নিচে দেখেন লেখা আছে যে টোটাল প্রশ্ন হচ্ছে ইংলিশ 121টা, কিন্তু ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে 64টা, ঠিক আছে। মানে 53% খালি ওয়ার্ড থেকে আসে। তো এটা হচ্ছে একটা প্রশ্ন যে ওয়ার্ড থেকে কেন আসে, ঠিক আছে। মানে আইবিএ তো অনেক কিছু করতে পারতো। ফর এক্সাম্পল আপনি পুরো গ্রামার রুলস টুলস ধরে ধরে করে ফেলতে পারতো। এটা না করে ওরা খালি ইয়ের থেকে কেন নিচ্ছে, ওরা খালি ওয়ার্ডে কেন তো এত বেশি ইম্পর্টেন্স দিচ্ছে, এটা একটা কারণ আছে যে ওয়ার্ডে ওরা কেন নিচ্ছে, এটা একটা কারণ আছে। আচ্ছা, আমি যদি আপনাদের কারণটা বলি, দেখেন আইবিএ কিন্তু আমি সবসময় বলি যে আইবিএ তে বেসিক্যালি দুইটা পরীক্ষা নেয়, ওরা দুইটা টেস্ট নেয়, ঠিক আছে। আইবিএ যে দুটো টেস্ট নেয়, একটা হচ্ছে ইংলিশ
একটা হচ্ছে ম্যাথ। এটা খুব সিম্পল। আইবিএ দুটো জিনিস টেস্ট করে আপনার, যে আপনি ইংলিশ পারেন কিনা আর হচ্ছে আপনি ম্যাথ পারেন কিনা। এখন এখানে একটা কথা আছে যে এইটা কেন টেস্ট করে, যে ইংলিশ আর ম্যাথ এত টেস্ট করে কেন, টেস্ট করার কারণ কি? এটা কারণ কি, একটা কারণ হতে পারে যে আইবি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে। আপনারা দেখবেন জিআরই পরীক্ষা বা এসএটি পরীক্ষা যেগুলো আছে, এগুলো কিন্তু বেসিক্যালি যারা কি করে, ওরা দুইটা পরীক্ষা নেয়, ম্যাথ অ্যানালিটিক্যাল আর হচ্ছে ইংলিশ। তো এটার জন্য ওরা হচ্ছে কাজটা করে যে ইংলিশ আর ম্যাথ যেটা আছে, ইংলিশ আর ম্যাথটাই হচ্ছে ওরা বেশি কনসার্ন করে। এখন আমার কাছে প্রশ্ন ছিল যে ওয়ার্ড রিলেটেড প্রশ্ন এত কেন দেয়, এটা একটা আমার কাছে মনে হয় যে কেন দেয়। দেখুন আমি আপনাদের 3টা ম্যাথ দিছি, এই 3টা ম্যাথ কিন্তু 3 জায়গায় আইবিএতে প্রশ্নগুলোতে আসছে। প্রথম ম্যাথ যেটা, সেটা হচ্ছে যে ইন এ স্টোর পেন্স আর সোল্ড ফর 25% লেস দেন দ্য ট্যাগ প্রাইস। ইফ ইফ এ পেন কস্ট 48, what will be the tag price of the pen to make a 25% profit on its cost? বিষয়টা হচ্ছে কি, ওরা আপনাকে এত বড় ম্যাথ দিবে যাতে হচ্ছে আপনার সময়টা কিল করে, ইচ্ছা করে বড় বড় ম্যাথ দেয়, বুঝছেন, সোজা ম্যাথ বড় করে দেয়। এই যে এখানে যে 3টা অঙ্ক দেখতেছেন, ঠিক আছে, এখানে কিন্তু কোনো আহামরি কোনো কঠিন অঙ্ক নাই, এগুলো খুব সোজা অঙ্ক, ঠিক আছে, এই 3টাই খুব সোজা অঙ্ক। কিন্তু বিষয় হচ্ছে ওরা চায় যে আপনি যেন টাইম নষ্ট করেন, ঠিক আছে, টাইম নষ্ট করেন। কারণ আপনি দেখেন আপনার 60টা প্রশ্ন আনসার করতে হবে হচ্ছে 60 মিনিটে, এখানে প্রচুর সময় লাগবে। হ্যাঁ, প্রচুর সময়, কিন্তু আপনাকে দেখে 60 মিনিট। ওরা একটা জাস্টিস করতে চায়, এই জাস্টিস করার জন্য ওরা যেটা করে সেটা হচ্ছে কি ওয়ার্ড গুলো একটু বেশি দেয়, ঠিক আছে, ওয়ার্ডস গুলো একটু বেশি দেয়। কারণ কি, আপনি যদি ওয়ার্ড পারেন, আপনি একটা আনসার করতে সময় লাগবে সবকিছু মিলে 5 সেকেন্ড, ঠিক আছে, 5 সেকেন্ড, আপনার 5টা ওয়ার্ড দিল 25 সেকেন্ড, 25 সেকেন্ডে মানে লেস দেন 1 মিনিট আপনি 5 নাম্বার পেয়ে যাচ্ছেন। আর যদি দেখছে 12 মার্কের ওয়ার্ড রিলেটেড আছে, আপনি 1.5 মিনিটে ফুল আনসার করতে পারবেন। আর এই বাকি সময়টা হচ্ছে আপনি এখানে কাজে লাগাবেন, বাকি সময়টা হচ্ছে আপনি এখানে কাজে লাগাবেন। আচ্ছা, এই এই দেখেন এই যে ম্যাথ গুলো দেয় আইবিএ, যে ম্যাথ গুলা আইবিএ এই টাইপের ম্যাথ কেন দেয়, ফর এক্সাম্পল এই যে দেখেন লাস্ট যে ম্যাথটা দিছে, এটা একটা এভারেজের একটা ম্যাথ, এই ম্যাথটা আসলে সবাই পারবে। হ্যাঁ, এখানে এমন কোনো আহামরি কঠিন ম্যাথ না, এটা আসলে সবাই পারবে। তারপরে এই ম্যাথটা কেন দিছে, এটা হচ্ছে তিতাস গ্যাসের ম্যাথ 21 ব্যাচে হচ্ছে এই পরীক্ষাটা দিয়েছিল। দ্য এভারেজ এজ অফ হাজবেন্ড ওয়াইফ এন্ড দেয়ার চাইল্ড 3 years ago was 27। এখানে একটা কি দিয়ে আছে 3 years, হ্যাঁ, and that of wife and child in 5 years ago is 20, the present age of husband। এটা কিন্তু খুব কঠিন কোনো অঙ্ক না, কিন্তু এই অঙ্কটা যেটা, এই অঙ্কটা করতে গেলে আপনার টাইম লাগবে, ঠিক আছে, টাইম লাগবে এরকম। আপনাকে বলছে যে 3 জনের বয়সের এভারেজ হচ্ছে 27, তাহলে 3 বছর আগে তাদের বয়স ছিল হচ্ছে 27 ইন্টু 3, 81। হ্যাঁ, আর এখানে মানুষ ভুল করবে, ভুলটা কি করবে দেখেন, 3 years আগে ওরা করবে কি, এই 3-র এখানে 3 যোগ করে দিবে, দিয়ে 84 করে ফেলবে। কিন্তু বিষয়টা কিন্তু এটা না, বিষয়টা হবে 81-র সাথে প্রত্যেকের কি 3 বছর 3 বছর কমছে, তাহলে এটা হবে 81 প্লাস 3 ইন্টু 3, তাহলে হচ্ছে 90, ঠিক আছে। ওরা ম্যাথ দেবে এরকম যে আপনাকে প্রথমে পড়তে সময় লাগবে আপনার, আর সেকেন্ডে যেটা লাগবে এই ইংলিশ কথাগুলো যেন আপনি বুঝতে না পারেন। হ্যাঁ, এই বুঝতে না পারেন, এই জন্য হচ্ছে আপনি কিছু কনফিউশন দিয়ে আপনারা এই ম্যাথ গুলা ওরা দিবে। তো এটা হচ্ছে আমাদের টার্গেট থাকবে যে বারবার এইগুলো আমরা পড়তে পারি, ম্যাথ গুলো যেন আমরা বারবার পড়তে পারি, আদার্স কিন্তু আমরা সলিউশন করতে পারবো না। আর এই কারণে কিন্তু ওরা ইংলিশটাকে ওয়ার্ড গুলো এতগুলো দেয়, কারণ আইবিএ কিন্তু ইচ্ছা করলে কিন্তু আপনার মানে 15টাই গ্রামাটিক্যাল দিতে পারে। আপনি যদি আইবিএ এমবিএ এর প্রশ্ন দেখেন, ওরা কিন্তু এরকম করে না যে আপনার সিম্পল এই যে এইটার সিনোনিম কি, এটার অ্যান্টোনিম কি, এগুলো করে না, ঠিক আছে। কারণ হচ্ছে ওখানে হচ্ছে আবার ওই ব্যারিয়ারটা নাই, কথা হচ্ছে আপনি যে কোনো নাম্বার পাই চান্স পাবেন, ওটা সমস্যা না। কিন্তু ওরা যখন এখানে আসে তখন হচ্ছে ওরা এই কাজটা করে যে আপনাকে কিছুটা সময় দেবে, যে আপনি সময়টা কোনো মতে মানে আপনার জাস্টিস হয়, আপনি যেন ব্যালেন্স করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখি হচ্ছে অনেকে বলে যে আসলে ভাই আইবিএতে কত নাম্বার পাওয়া লাগে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মার্ক, আমি কত মার্ক পাইছিলাম পরীক্ষায়, এটা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে আইবিএতে না, আমি হচ্ছে তিতাস গ্যাস পরীক্ষায় কত নাম্বার পাইছিলাম। এখন দেখেন এখানে হচ্ছে
আমার মনে হয় আমি সবচেয়ে ভালো করছি কোন জায়গায়, ভালো করছি আমি সবচেয়ে খারাপ করছি সাধারণ জ্ঞানে। কারণ সাধারণ জ্ঞানে আমার ভুল গেছে কয়টা, 3টা ভুল গেছে। তো ওখানে কিন্তু আর কোথাও ভুল যায়নি, ভুল গেছে সাধারণ জ্ঞানে। আর আইবিএর সাধারণ জ্ঞানটা কিরকম, আপনার একদম রিসেন্ট গুলো দেয়, ঠিক আছে। রিসেন্ট গুলো দেয় মানে হচ্ছে একদম কাছাকাছি সময় যে কটা হয়েছে। আর আমি সবসময় ফান করে বলি যে আইবিএস ছাড়া হয়তো লন টেনিস খেলা খুব বেশি দেখে, ঠিক আছে। আপনি দেখবেন যে লন টেনিস থেকে প্রশ্ন, যা হচ্ছে টেনিস 1 নম্বরে কে আছে, জোকোভিচের দিয়ে প্রশ্ন আসে। তারপরে প্রশ্ন করছে ক্লে কোর্ট কোথায় খেলা হয়, ক্লে কোর্টে কোথায় খেলা হয়, কয়টা কোর্টে খেলা হয়। 4টা কোর্ট, যেমন হচ্ছে টেনিসে 4টা কোর্ট আছে, একটা ক্লে কোর্ট, একটা হচ্ছে আপনার গ্রাস কোর্ট, আর 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 দুইটা হচ্ছে অস্ট্রেলিয়ান কোর্ট, হার্ড কোর্ট বলে। এরকম মোট 4টা কোর্ট আছে, এরকম কোর্টে বলে। তারপর হচ্ছে বছরে কটা গ্র্যান্ড স্লাম হয়, এরকম প্রশ্ন করে। আমার যখন তিতাস গেছে একটা প্রশ্ন করেছিল, এই প্রশ্নটা মানে খুবই ইউনিক একটা প্রশ্ন। মানে সিম্পল সাধারণ জ্ঞানের ভিতরে ওরা কতগুলো ম্যানিপুলেশন করতে পারে, এই প্রশ্নটা দেখলে বুঝতে পারবো। প্রশ্নটা ছিল এটা যে রোনাল্ডো কত গোল করে পেলের গোলের রেকর্ড ভাঙেন, বুঝছেন? রোনাল্ডো কত গোল করে পেলের গোলের রেকর্ড ভাঙেন। এখন পেলে গোল করছে 77টা, ঠিক আছে, পেলে গোল করছে 77টা। তাহলে রেকর্ড ভাঙতে গেলে আপনার কয়টা গোল করতে হবে? 78টা গোল করতে হবে। 78টা গোল করে রেকর্ড ভাঙবেন। কিন্তু নর্মালি কিন্তু এরকম প্রশ্ন করে না যে কয়টা গোল করে কয়টা রেকর্ড ভাঙলো, বললো যে কত গোলের রেকর্ড করেন। তো নাম্বার হওয়ার কথা 77। তো যেহেতু আমি মোটামুটি রোনাল্ডো খেলা দেখতাম, তো আমি জানতাম যে গোল করছে 77টা। হ্যাঁ, এবং অপশনে 77ও ছিল। পরে যখন কয়েকবার পড়লাম, পড়ার পরে দেখলাম যে আসলে এটা কিন্তু আসলে 78 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আইবিএর প্রশ্নের আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি প্রথমে আপনাকে যে অপশন দেবে, যে অপশনটা ভুল, ঠিক আছে, ভুল অপশনটা আপনাকে প্রথমে দিবে, যাতে আপনি দেখার সাথে সাথে ও আচ্ছা 77 তো আনসার। কিন্তু এরপরে দেখবেন যে ওর ভিতরে ম্যানিপুলেশন করে আপনাকে কিন্তু ভুল দিয়ে দিবে। দেখেন আমি ইংলিশ যেটা করছি, ইংলিশে 15টার ভিতরে আমি 13টা পারছি। আর যে দুইটা ছিল, ওই দুইটা আসলে আমি 50-50 ছিল। তো আমি আসলে আনসার করি নাই। আনসার না করার কারণে আমি এখানে পাইছি হচ্ছে আপনার 13, ঠিক আছে। এরপরে হচ্ছে আমি যেটা করছি সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান ছিল 20। আমি হচ্ছে 19টা আনসার করছি, তিনটা ছিল ভুল, আর হচ্ছে 16টা রাইট হয়েছিল, আর একটা আমি অ্যাটেন্ড নেই নাই, ঠিক আছে, এটা আমি জানি না। এখানে পাইছি 15.25। বাংলায় ছিল 10টার ভিতরে 8টা আনসার করছি, একটা আনসার করি নাই। ওইটা আমার এখনো মনে আছে কোনটা আনসার করি নাই। সেটা কি যে অমিত এর অর্থ কি, ঠিক আছে। এটা অমিত, এটা হচ্ছে অমিত, ঠিক আছে। কিন্তু আমি সারা জীবন পড়ছি অমিত, ঠিক আছে, পরীক্ষার হলে দিচ্ছে হচ্ছে অমিত। হ্যাঁ, তা এখন আমার কোনো মতে মাথায় আসছে যে এটার মানেটা আসলে কি, ঠিক আছে। কিন্তু পরীক্ষা বের হওয়ার পরে মনে হয়েছে যে আমরা বলি না যে অমিত সম্ভাবনা, মানে হচ্ছে মানে অসংখ্য নিউমেরাস, ওই নিউমেরাস হচ্ছে আপনার হচ্ছে অমিত। কিন্তু সারা জীবন মানে আমার সিনিয়র ভাইয়ের নাম হচ্ছে অমিত, আমি তো অমিত পড়ছি, কিন্তু যখন বাংলা ইউজ করে তখন তো অমিত বলে। যাক এইটা। আর হচ্ছে ম্যাথ হচ্ছে 15টা ছিল, 15টা হচ্ছে একটা ভুল ছিল, ভুল করছিলাম আমি, আর একটা আনসার করি নাই, এখানে পাইছি 12.75। দেখেন আমি কিন্তু ইংলিশ যেগুলো দাগাইছি, ঠিক আছে, এগুলো দাগাতে আমার সর্বোচ্চ 2 মিনিট লাগছে। কারণ ওখানে হচ্ছে 12টাই ছিল ওয়ার্ড রিলেটেড প্রশ্ন, 12টা ওয়ার্ড রিলেটেড থাকার কারণে আমি ম্যাথে টাইম পাইছি, ঠিক আছে, ম্যাথ টাইম পাইছি। আর এইটা আমি ম্যাথ এখানে ইমপ্লিমেন্ট করতে পারছি। ফাইনালি আমার আসছে 48.75, ঠিক আছে। আর টোটাল নাম্বার ছিল হচ্ছে 60 ভিতরে নাম্বার হচ্ছে 48.75। তো আমি হয়েছিলাম 20 জনের ভিতরে অষ্টম। অষ্টম। আর যে ভাই ফার্স্ট হয়েছিল, ভাই অ্যাডমিন ক্যাডারে আছে এখন, ভাই বলছিল ভাই 53 পাইছে, ঠিক আছে, 53। তো আমাদের রেঞ্জটা খুব সম্ভবত 46 থেকে 53, 46 থেকে এই 53, এই রেঞ্জের ভিতরে ছিল, ঠিক আছে। 60 ভিতরে যারা 46 থেকে 53 পাইছে তারা হচ্ছে চান্স পাইছে। তো এটা হচ্ছে বেসিক্যালি নাম্বার, এই রেঞ্জের ভিতরে নাম্বার থাকে, খুব বেশি মানে খুব কম ওঠে না। যেমন হচ্ছে বিসিএস এ আপনি আপনি কত পেলে টিকবেন, সাপোজ আপনি 120-এ 200 পেলে হচ্ছে আপনি কনফার্ম, আপনি কনফার্ম যে আপনি টিকবেন। কিন্তু আইবিএ পরীক্ষা হয় কি যে আইবিএ তো
মানে এত টিকায় না একটা বেশি। বিসিএস এ তো অনেক ডাকে, আইবিএ তে যেটা করে সেটা হচ্ছে কি 1:6 রেশিওতে আপনার ভাইভাতে ডাকে। হ্যাঁ, আপনার পিডি নেয়, পিডির সাথে রিটেন নেয়, রিটেন নিয়ে হচ্ছে আপনাকে 1:6 অনুপাতে ডাকে। তো যেহেতু 1:6 অনুপাতে ডাকে, সেই জন্য হচ্ছে ওরা এত মানে এত নাম্বার কাটমার থাকে না, নাম্বার কম থাকে, এর ভিতরে ওরা চলে আসে। আচ্ছা দেখেন, আইবি এর প্রশ্নের সাথে অন্য প্রশ্নের আসলে পার্থক্য কোথায়, এই জিনিসটা একটু ভালো করে দেখেন। ঠিক আছে, আইবি এর প্রশ্নের সাথে অন্য প্রশ্নের পার্থক্যটা কোথায়? গ্রামার দুই প্রকার, একটা থিওরিটিক্যাল, একটা হচ্ছে অ্যাপ্লাইড। ঠিক আছে, আপনি দেখবেন যে অনেক বইতে লেখা আছে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার। ঠিক আছে, এই জিনিসটা কেন লেখা থাকে যে অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার মানে তাহলে থিওরিটিক্যালটা কই? নিশ্চয়ই কোনো কিছু একটা কারণ আছে। সো এটা হচ্ছে অ্যাপ্লাইড ভার্সেস থিওরিটিক্যাল। অন্য পরীক্ষা যেটা করে সেটা হচ্ছে কিন্তু আপনার থিওরিটিক্যাল এবং অ্যাপ্লাইড মিশায় প্রশ্ন করে। ঠিক আছে, কিন্তু আইবিআই তে কিন্তু আপনার এই জিনিসটা করে না। ঠিক আছে, আপনাকে থিওরিটিক্যাল থেকে কোনো প্রশ্ন করে না, ওরা টোটালি অ্যাপ্লাইড থেকে প্রশ্ন করে। আমি আপনাকে ফার্স্ট যে প্রশ্নটা দেখেন 1 নম্বর, এটাকে 30 বিসিএস এ আসছে। ঠিক আছে, রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ভার্বাল নাউন পার্টিসিপল ভার্ব জিরান। ঠিক আছে, মানে এখানে হচ্ছে আপনার আইডেন্টিফাই করতে হবে যে কোনটা হচ্ছে আপনার কি। আচ্ছা, জিরান বের করা আসলে অনেক নিয়ম আছে। আমি যেভাবে বের করি সেটা হচ্ছে কি যে জিরান মূলত হচ্ছে নাউন। ঠিক আছে, জিরান হচ্ছেই নাউন। তো যে জিনিসটা নাউন তাকে আমি আরেকটা নাউন দিয়ে রিপ্লেস করতে পারবো। ঠিক আছে, ধরেন এই যে এখানে ওতে আমি বলি এই যে জিরান, হ্যাঁ, আমি আর এটা হচ্ছে রিডিং। আচ্ছা ধরেন আমি রিডিং বাদ দিলাম, রিডিং বাদ দিয়ে আমি ধরলাম যে রানিং, বা ধরেন দেখলাম আই, আই হচ্ছে সলিড নাউন মানে প্রোনাউন, বা নাম ধরলাম রহিম, রহিম। ঠিক আছে, আমি রহিম দিয়ে এই সেন্টেন্সটাকে আসলে রিপ্লেস করতে পারি কিনা। আমি যদি বলি রহিম ইজ অ্যান এক্সিলেন্ট, ধরেন টিচার, টিচার দিলাম। ঠিক আছে, রহিম ইজ অ্যান এক্সিলেন্ট টিচার, তাহলে তো রিপ্লেস হয়ে যাচ্ছে। তার মানে কি আমার বেসিক জিনিস যেটা সেটা হচ্ছে কি জিরান নাউন কিনা এটা আমি বের করে ফেললাম। হ্যাঁ, যেটা নাউন সেটা হচ্ছে আমার জিরান। এখন বইতে আসলে অনেক নিয়ম আছে, যে মনে করেন যে ইজের আগে এটা থাকে ওটা থাকে, এইগুলো তো পরীক্ষা হলে মাথায় কাজ করবে না। ঠিক আছে, আপনার চিন্তা করতে হবে যেভাবে, সেটা হচ্ছে কি যেহেতু জিরান হচ্ছে নাউন, এটা নাউনের মতো কাজ করে কিনা। যদি নাউনের মতো কাজ করে তাহলে ওটা জিরান, আদারওয়াইজ এটা জিরান না। সিমিলারলি এখানে দেখেন হি ফাউন্ড পার্কিং ইজ ডিফিকাল্ট। ঠিক আছে, এখানে দেখেন আমি পার্কিং এর জায়গায় আমি ইট বসাইতে পারি কিনা। হ্যাঁ, ইট বসাইলাম, প্রোনাউন বসাইতে পারতেছি, তাহলে কি নাউন প্রোনাউন যেটা সেটা হচ্ছে আমার জিরান। তাহলে হচ্ছে জিরান নাউনটা আনসার। মানে আমার এত কিছু আসলে আমার দেখার দরকার নেই, আমি যাই হচ্ছে ওটাকে আমি নাউন দিয়ে রিপ্লেস করতে পারি কিনা। আচ্ছা, এই জিনিসগুলো প্রশ্ন করা হচ্ছে অন্যগুলাতে, সাপোজ সিএস এ প্রশ্ন করে বা মন্ত্রণালয় চাকরিগুলোতে এগুলো করে। কিন্তু বিসিএস যেটা করে সেটা কি দেখেন, আইবিএ যেটা করে সেটা করে কি দেখেন আপনাকে ইমপ্লিমেন্টেশনে চলে আসছে। ঠিক আছে, ওখানে দিবে যে নিচের কোন সেন্টেন্সটি সঠিক। হ্যাঁ, আই এম রেডি ড্যাশ, এখানে অপশন দেবে ফর কুকিং, ফর কুক, টু কুকিং, টু কুক। ঠিক আছে, 4টা অপশন আছে। আমরা নর্মালি কথা বলে তখন বলে রেডি ফর, রেডি ফর, রেডি ফর ইট, আর রেডি ফর ইট, কিন্তু এটা কিন্তু ভুল। ঠিক আছে, রেডি ফর ইট বিষয়টা হচ্ছে কি একটা রুলস আছে, রুলস আছে কি যদি ধরেন এই যে নিচে যে আমার এই যেগুলো আছে, হ্যাঁ, এই ওয়ার্ড গুলা, হ্যাঁ, অ্যাংশাস, বোরিং, ডেঞ্জারাস, হার্ড, এগার, ইজি। হ্যাঁ, আই এম এগার টু ডু দ্য ওয়ার্ক, ইট ইজ ইজি টু সে সামথিং, ইট ইজ গুড টু ডু দ্যাট, ইট ইজ স্ট্রেঞ্জ টু ডু দ্যাট। তো বেসিক্যালি কিন্তু আইবি আপনার কখনো বলবে না যে নিচের কোনটা আপনার ভালভাল নাউন, কোনটা পার্টিসিপেল, কোনটা ভার্ব, কোনটা জিরান। এগুলো নিয়ে তারা কনসার্ন না, তারা যেটা করবে সেটা হচ্ছে কি আপনার টোটাল ইমপ্লিমেন্টেশনে নিয়ে আসবে, তুমি এই জিনিসটা বুঝতেছো কিনা। ঠিক আছে, যে এরপরে কি, এরপরে তুমি জানো কিনা যে এরপরে কোন জিনিসটা কাজ করে। আই এম রেডি টু কুক, কিন্তু অনেকে করে কি যে রেডির সাথে ফর মিক্স করে ফেলায়, মিক্স করে ফেলায় ফর কুকিং দিয়ে দেয়। হ্যাঁ, ফর ওরা এটাই চায় যে আপনি জানো যে কনফিউশনটা আসে। দেখেন হচ্ছে একটা কনফিউশন প্রশ্ন যেটা আসছিল, এবং আরেকটা জিনিস যেটা করে সেটা হচ্ছে কি ওরা কনফিউজিং অনেকগুলো আনসার পর দিয়ে দেয়। হ্যাঁ, যাতে আপনারা কনফিউজ করতে পারে। যেমন একটা প্রশ্ন হচ্ছে দ্য গভর্নমেন্ট মাস্ট ড্যাশ অল রিসোর্সেস অফ এনার্জি। ঠিক আছে, এটা দিছে। এখন ইস্যুটা হচ্ছে এখানে যে অপশন গুলো আছে কালেক্ট, গ্যাদার, মাস্টার, হারনেস, এই সবগুলোর অর্থ কিন্তু একই রকম। ঠিক আছে, কালেক্ট মানে সংগ্রহ করা, গ্যাদার মানে সংগ্রহ করা,
মাস্টার মানে হচ্ছে আপনার হচ্ছে সংগ্রহ করে সারিবদ্ধ করা এরকম। আর হারনেস এটা মানে হচ্ছে কালেক্ট করা, ঠিক আছে, হারলেট করা। তো পার্থক্য কি, এই যে রিসোর্সেস অফ এনার্জি, ঠিক আছে, এই ওয়ার্ডটা পার্টিকুলারলি এইটার সাথে ইউজ হয়, ঠিক আছে। আপনি যখনই কোনো পত্রিকা পড়বেন বা যখনই কোনো ধরনের আপনি আর্টিকেল পড়বেন তখনই সবসময় দেখবেন যে এই ওয়ার্ডটা ইউজ করে, হারনেস। হারনেস মানে হচ্ছে কি, কোনো কিছু খনি জাতীয় জিনিসগুলোকে এক্সট্রাক্ট করাকে হচ্ছে আপনাকে বলে হচ্ছে হারনেস। তো ওরা যেটা করে সেটা হচ্ছে এক্স্যাক্টলি ওই ওয়ার্ডটা দিয়ে দেয় এবং ওর কাছাকাছি সবগুলো ওয়ার্ড দিয়ে দেয়। যেমন হচ্ছে এনএসএ থেকে প্রশ্ন আসছিল, এটা হচ্ছে আপনার 2020 সালে কোন আমাদের এনএসএ পরীক্ষা, সেখানে হচ্ছে কি এক্সপ্লয়েট, ঠিক আছে, এক্সপ্লয়েট একটা অপশন থাকে, এক্সপ্লয়েট দ্য ন্যাচারাল রিসোর্সেস, ঠিক আছে। এবং আশেপাশে যে ওয়ার্ড গুলো ছিল এই ওয়ার্ড গুলো খুব চার্মিং ওয়ার্ড, সাপোজ এরকম ছিল এক্সপ্লয়েট, কালেক্ট, তারপরে হচ্ছে আপনার এক্সট্রাক্ট, এই ওয়ার্ড গুলো ছিল। কিন্তু এই এক্সপ্লয়েট ওয়ার্ডটা হচ্ছে একদম ডিসাইসিভ একটা ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো হচ্ছে এক্স্যাক্টলি এখানে ইউজ করে, অল রিসোর্সেস এখানে হচ্ছে এই জিনিসটা ইউজ করে। সো ওরা এই দুটো জিনিস বারবার করে, সেটা হচ্ছে কি আপনাকে ইমপ্লিমেন্টেশনের উপরে বেশি জোর দেয়, এবং আরেকটা যে জিনিস জোর দেয় সেটা হচ্ছে কি আপনার মানে এক্সাক্ট যে ওয়ার্ডটা আছে ওইটার উপরে ওরা জোর দেয়। এবার এবার দেখেন আমাদের আইবিএর প্রশ্নের যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো নিয়ে আমরা আলোচনা করব। তার আগে দেখেন আমাদের আসলে মানে বোঝার কতগুলো অনেক সমস্যা আছে, ঠিক আছে, ইংলিশ আমরা বুঝি অন্যরকম, এই অন্যরকম বোঝার কারণে আমরা আসলে অনেক কিছু আনসার করতে পারি না। যেমন ফর এক্সাম্পল আমি একটা ওয়ার্ড দেখে আপনাদের, আই, আচ্ছা আমি আপনাদের সেন্টেন্স দেখাই, খুব নিরীহ একটা সেন্টেন্স, আই ড্রোভ আ কার অন দ্য স্ট্রিট at the midnight yesterday, ঠিক আছে, yesterday। তো দেখেন এটা নিয়েই আপনার কতগুলো মেনশন করা যাবে, ঠিক আছে, এই জিনিসটাই ওরা আপনাকে ম্যানিপুলেট করবে, এইটা দিয়ে মানে এই নিরো সেন্টেন্স দিয়ে আপনার ম্যানিপুলেট করবে। আচ্ছা দেখেন আমরা সারা জীবন কি পড়ে আসি যে ইয়েস্টারডে থাকলে এটা কি, থাকলে কি হয়, কোন টেন্স হয়, সিম্পল পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট টেন্স, ইনডিফিনিট টেন্স এটা হয়। এখন এটা আপনি যেমন জানেন ওরাও যেরকম জানে, যে আপনি জানেন যে এটা ইয়েস্টারডে থাকলেই পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। সেটাও দেখেন এখানে কিন্তু বলা আছে এট দ্য মিডনাইট, ঠিক আছে, এট দ্য মিডনাইট বলে কি মানে ইয়েস্টারডের একটা নির্দিষ্ট পার্টে, তাহলে কিন্তু এটা কি আমার ইনডিফিনিট থাকলো, এটা কিন্তু ডেফিনাইট হয়ে গেল যে ইয়েস্টারডের কোন পার্টে, তাহলে কিন্তু এটা কিন্তু আমার আর ড্রোভ হবে না, এটা হবে আমার প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ ড্রাইভেন, আই হ্যাভ ড্রাইভেন, ঠিক আছে। তো ওরা যেটা করবে বলবে যে নিজের কোন সেন্টেন্সটি সঠিক, সঠিক, সঠিক দিয়ে আপনাকে কি করবে, এই অপশন দিবে, প্রথমে দিবে হচ্ছে আপনার পাস্ট ইনডিফিনিট অপশন দিবে, পাস্ট পাস্ট ইনডিফিনিট অপশন দিল, আর হচ্ছে এর লাস্টটা দিবে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অপশন। এখন যেহেতু আপনি একটা কোড পেয়ে গেছেন, আপনার কোডটা কি স্টার্টে, হ্যাঁ, আমাদের আরো কিছু কোড আছে, যেমন হচ্ছে নাও, নাও থাকলে আমরা ধরে নিই এটা হচ্ছে আমাদের নাও, না আমরা কি ধরে নিই হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো আমি এই নাও দিয়ে আপনাদের আরেকটা এক্সাম্পল দেখাই, যেমন লিখলাম আই ওয়ান্ট দ্যাট বুক নাও। আচ্ছা, তাহলে ওরা অপশন দিয়ে দিবে যে যেহেতু আমরা জানি কি নাও মানেই হচ্ছে আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস, আই, এখানে কিন্তু একটা জিনিস দেয়া আছে ওয়ান, ঠিক আছে, ওয়ান হচ্ছে স্ট্যাটিক ভার্ব, কিছু স্ট্যাটিক ভার্ব যেমন হচ্ছে লাভ, ফিল, নো, এগুলো হচ্ছে স্ট্যাটিক ভার্ব যখন থাকে তখন হচ্ছে অলওয়েজ হচ্ছে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট এইটা ব্যবহার করবে। এই খুঁটিনাটি বিষয়গুলা, এই খুঁটিনাটি বিষয়গুলো হচ্ছে ওরা আপনার পরীক্ষা দিবে, আপনার কখনো কখনো পরীক্ষা দিবে না, আপনার নর্মালি এগুলো দেবে, এগুলো দিয়ে হচ্ছে আপনাকে ম্যানিপুলেট করবে। আচ্ছা দেখেন আরেকটা ইস্যু, আমরা প্রথমে যেটা করছিলাম সেটা হচ্ছে কি I have driven a car on the street, দেখেন এই কার আর অন দ্য স্ট্রিট, ঠিক আছে,
এই দুইটা আসলে কি, মানে ধরেন এটাতে আমি সাবজেক্ট ধরলাম, এটা ভার্ব ধরলাম, এটা আসলে কি এবং এটা আসলে কি, এই দুটো জিনিস আসলে কি? এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সিম্পল কমপ্লিমেন্ট, ঠিক আছে? এই কমপ্লিমেন্ট নিয়ে কিন্তু আমরা কখনো খুব বেশি পড়াশোনা করি না, ঠিক আছে? কমপ্লিমেন্ট নিয়ে আমরা পড়াশোনা করি না। আর এটা হচ্ছে মডিফায়ার। হ্যাঁ, মডিফায়ার জিনিস, একটা হচ্ছে কমপ্লিমেন্ট, একটা হচ্ছে মডিফায়ার। আচ্ছা, কমপ্লিমেন্ট মানে তো যে জিনিস কোনো কিছু কমপ্লিট করে, ঠিক আছে? তাহলে এই কমপ্লিট করতেছে কাকে? হ্যাঁ, এইটা আসলে কমপ্লিট করতেছে হচ্ছে ভার্বকে, ভার্বকে, ঠিক আছে? আই ড্রাইভ হোয়াট, এ কার, সিম্পল, ঠিক আছে? এই কমপ্লিমেন্টটা সবসময় আমাদের হয় নাউন হয় অথবা নাউন ফ্রেজার। হ্যাঁ, নাউন ফ্রেজার। আরেকটা জিনিস, এইটা মডিফায়ার। মডিফায়ার হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজার, ঠিক আছে? প্রিপোজিশন, আমরা পিপি লিখলাম, প্রিপোজিশনাল ফ্রেজার। এখন আমরা যদি এটাই না জানি যে নাউন ফ্রেজ আসলে কি আর প্রিপোজিশনাল ফ্রেজ আসলে কি, হ্যাঁ, তাহলে কিন্তু মনে করেন যে এটা বোঝা যাবে না, যে আমি জানবোই না বিষয়টা আসলে কি, ঠিক আছে? নাও প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে কি, দেখ, প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে এই যে এটা শুরু হবে হচ্ছে আপনার একটা প্রিপোজিশন দিয়ে, সরি, এদের এদের এটা শুরু হবে হচ্ছে আপনার প্রিপোজিশন দিয়ে এবং শেষ হবে হচ্ছে কি নাউন দিয়ে। এটা হচ্ছে আপনার প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে? এবং এটা হচ্ছে কমপ্লিমেন্ট, যেটা এটা হচ্ছে কি নাউন দিয়ে সবসময় শেষ হবে, সবসময় শেষ হবে। আর এখানে একটা জিনিস হচ্ছে কি, যে মডিফায়ার কোনো কমপ্লিমেন্টের আগে বসতে পারবে না। তখন করে কি, ওটা সেন্টেন্সে এটার আগে দিয়ে দেয়, এটার আগে দিয়ে এটার পরে দিয়ে আই আই ড্রোভ অন দ্য স্ট্রিট। হ্যাঁ, এখন এটা লিখলে কিন্তু তাদের বুঝতে কোনো সমস্যা নাই, যে আপনি কি বলতেছেন এটা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। কিন্তু আমার সিস্টেম দেখে, আমার সিস্টেম হচ্ছে কমপ্লিমেন্ট আগে বসবে, আগে আগে আমার সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে, আমার কমপ্লিমেন্ট বসবে, দেন হচ্ছে আমার আমার হচ্ছে মডিফায়ার বসবে। হ্যাঁ, খুব অল্প ক্ষেত্রে মডিফায়ার কমপ্লিমেন্টের আগে বসে, মানে এটা লেস দ্যান 1%, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। কিন্তু এটা তোমার বেসিক স্ট্রাকচার। হ্যাঁ, আপনি যদি এই বেসিক স্ট্রাকচারটা না জানেন তাহলে কিন্তু আপনি এই আনসারটা করতে পারবেন না। হ্যাঁ, আবার ভাইস ভার্সা, ভাইস ভার্সা কি, যে আপনি মনে করেন যে বেসিক স্ট্রাকচার জানেন কিন্তু ইমপ্লিমেন্টেশন জানেন না, হ্যাঁ, এটা তাহলে এইভাবেও কিন্তু আপনি আনসার করতে পারবেন না। আমি আমার একটা বন্ধুকে চিনি, আমি যখন ছোট ছিলাম তখন হচ্ছে ও হচ্ছে সব কয়টা টেন্সের স্ট্রাকচার বলতে পারতো। হ্যাঁ, সব স্ট্রাকচার মুখস্থ। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা কি সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আইএনজি, সব মুখস্থ। কিন্তু ওকে যদি বলতাম যে দোস্ত আমি মাছ ধরতেছি, এটার ইংলিশ কি, ওটা ওরা বলতে পারে না। কেন বলতে পারে না? কারণ হচ্ছে ওর যে ইস্যু যেটা, সেটা হচ্ছে কি, ও ও ইমপ্লিমেন্টেশনে যায় নাই, ও ইমপ্লিমেন্টেশনে যায় নাই, ও গেছে হচ্ছে একটা স্ট্রাকচারে। হ্যাঁ, আপনার দরকার ইমপ্লিমেন্টেশন। আইবিএ পড়ার জন্য আমার কি কি বই পড়া লাগবে, ঠিক আছে? আমি আপনাদের খুব শর্টে, এবং আমি আমাদের এক্সাম পাস, আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে খুব বেশি পড়া দেবো না, এবং হচ্ছে আমরা কি করব, যে একদম শর্টের ভিতরে 100% প্রিপারেশন নিয়ে ট্রাই করবো। হ্যাঁ, দেখেন এখানে যে বইগুলোর নাম দেয়া আছে, একটা বইয়ের নাম হচ্ছে টোফেল, টোফেল বই। টোফেলের আসলে অনেকগুলো বই আছে, যেমন ব্যারন টোফেল আছে, ক্লিফ টোফেল আছে, এই দুটো সবই আসলে আসলে একই, বুঝছেন? এগুলো হচ্ছে একটা ব্র্যান্ডের। ফর এক্সাম্পল ধরেন আপনি জুতা কিনলেন, ঠিক আছে? জুতা আপনি অ্যাপেক্সে কিনতে পারেন, বাটার কিনতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? আপনার পারপাস তারা সার্ভ করবে। তো আমার ইস্যুটা হচ্ছে কি, আমরা যেটা করব সেটা হচ্ছে কি, আমরা দুইটা বইকে ফোকাস করে পড়বো, একটা হচ্ছে টোফেল, একটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট। এই দুটো বই পড়লে আপনার হচ্ছে 70% জিনিস কভার হয়ে যাবে, কারণ টোফেলের কাজই হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে? টোফেলের আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট বুক, এবং বাজারে যত বই আছে, ঠিক আছে, সব বই হচ্ছে টোফেল থেকে কপি করে লেখা, ঠিক আছে? এটা খারাপ কিছু না, এটা স্পোকে। যেমন হচ্ছে জাহাঙ্গীর স্যার বই আছে, ফ্যান্টাস্টিক বই, কিন্তু বিষয় হচ্ছে কি, টোফেল হচ্ছে সব বইয়ের বাবা, ঠিক আছে? টোফেল থেকে যত রুলস অফ টোফেল এখান থেকে আসছে এবং এখান থেকে রেফারেন্স দিচ্ছি। আর ওয়ার্ড স্মার্ট যেটা, ওয়ার্ড স্মার্ট দুইটা পার্ট আছে কিন্তু, 1 এবং 2। টু টুটা আসলে পড়া লাগে না, টুটা হাই লেভেলের, আমাদের সবসময় 1 এর ভিতরেই, ঠিক আছে? আমরা ট্রাই করবো যে এতগুলো বই মানে এতগুলো ওয়ার্ড না দিয়ে আমরা আপনাদের হাইয়েস্ট 6টার মতো ওয়ার্ড যেন আপনি ইউজ করেন। এর ভিতরে আপনি অলরেডি 200 জানেনই, ঠিক আছে? 400টা হয়তো এক্সট্রা থাকবে, এই 600টা দিয়ে আমরা কি করব,
আপনাদেরকে পোস্টটা করবো। আর হচ্ছে 3টা জিনিস বাকি থাকে, একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইডিয়াম এন্ড ফ্রেজ এন্ড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এই 3টা ওয়ার্ড থাকে। এই 3টা হচ্ছে আমরা আপনাদের মনে করেন যে পিডিএফ বা কোনোভাবে এটা আপনাদের সার্ভিস দিব। মানে এই 3টা হচ্ছে এক্সট্রা জিনিস। এই 3টা জিনিস আবার প্রোফাইলে খুব দেয়া নাই বা ওয়ার্ড স্মার্টে খুব একটা জিনিস দেয়া নাই, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা দেখেন, আমরা আসলে যখন বইটা পড়ি আমরা আসলে ভুলটা কোথায় করি, মানে আমরা যখন কোনো ওয়ার্ড পড়ি আমরা ভুলটা কোথায় করি। এখন একটা ওয়ার্ড দেওয়া ছিল যে ওই যে তিতাস গ্যাসের পরীক্ষা একটা আসছিল, সেটা অ্যাকিউমেন্ট, ঠিক আছে? খুব সম্ভবত কি অ্যাকিউমেন্ট, বিজনেস অ্যাকিউমেন্ট এরকম একটা ওয়ার্ড ছিল, অ্যাকিউমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা যখন অ্যাকিউমেন্ট ওয়ার্ডটা পড়ি আমরা কি বলি, মুখস্থ করি যে অ্যাকিউমেন্ট মানে হচ্ছে বিদ্যা, এই টাইপের কিছু, ঠিক আছে? বিদ্যা এই টাইপের কিছু, এটা কখনো করবেন না, ঠিক আছে? এই মানে ইংলিশ থেকে বাংলা শিখবেন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি অ্যাকিউমেন্ট। আপনি যদি ওয়ার্ড স্মার্টে যান, ওয়ার্ড স্মার্ট বইটা পারফেক্ট, কারণ কি ওয়ার্ড স্মার্ট আপনাকে বইতে প্রথমে হচ্ছে বলে দেবে অ্যাকুমেন্ট অর্থটা কি। ধরেন আপনাকে ওরা বলে দেবে যে অ্যাকুমেন্ট মানে হচ্ছে নলেজ, ফর এক্সাম্পল একবার নলেজ আপনারা বলবো, দেওয়ার পর ওরা হচ্ছে আপনার 3টা এক্সাম্পল দিবে, ঠিক আছে? আর আপনারা যদি ওয়ার্ড স্মার্ট বইটা দেখেন ওখানে দেখবেন কিন্তু অ্যাকুমেন্ট ওয়ার্ডটা দেয়া আছে, এবং ওখানে দেয়া আছে বিজনেস অ্যাকুমেন্ট, বিজনেস অ্যাকুমেন্ট, ঠিক আছে? তো আপনি এটা আপনার কনস্ট্যান্ট মনে থাকবে যে অ্যাকুমেন্ট আগে কোনো বিষয় বসে, ঠিক আছে? আর টিচারের কাছে প্রশ্নটা আসছিল কিন্তু একই রকম, অ্যাকুমেন্ট আগে একটা দিয়ে বসাই দিছে। আর একটা জিনিস কি, ধরেন এই আপনি ওয়ার্ডটা এইটুকুই শিখলেন, আপনি কোনো জায়গায় ইমপ্লিমেন্ট করলেন না, ঠিক আছে? তাহলে আপনি আমার বন্ধুর মতো হয়ে যাবেন, ঠিক আছে? আমার বন্ধু যেরকম স্ট্রাকচার পারে, ইউটিলাইজেশন পারে না, আপনারা কিন্তু ওই টাইপের আটকায় যাবেন। স্ট্রাকচার পারতেছেন কিন্তু ইউটিলাইজেশন পারবেন না। আপনি যেটা করবেন অ্যাকুমেন্ট দিয়ে আপনি ওয়ার্ড লিখবেন, ঠিক আছে? আপনি প্রতিদিন লিখবেন, আপনি আপনার বন্ধুকে মেসেজ করবেন ফেসবুকে যে বন্ধু তোমার বিজনেস অ্যাকুইপমেন্টের কি অবস্থা, বা তোমার স্টাডি অ্যাকুইপমেন্টের কি অবস্থা। এখন বিষয়টা হচ্ছে উনি তো বিরক্ত হবে, অনেক কিছু হবে, উনি বিরক্ত হলে আপনার কোনো সমস্যা নেই। আপনার যে পারপাস এটা সার্ভ হলেই হলো, যে আপনি এটা ইউটিলাইজেশন আসতেছেন কিনা। এবং আপনি সবসময় ট্রাই করবেন যে এটার যে থেকে যে সহজ যে শব্দটা, যেমন হচ্ছে বিজনেস নলেজ, আপনি কখনোই নলেজটা ইউজ করবেন না, ঠিক আছে? নলেজ আপনার স্টক সারা জীবন থাকবে, ঠিক আছে? কিন্তু অ্যাকুইপমেন্ট যদি আপনি ইমপ্লিমেন্টেশনে না আসতে পারেন তাহলে কিন্তু এটা আপনার সাথে অ্যাড হবে না। তাহলে তাহলে একটা ওয়ার্ড শেখার আমার ফার্স্ট রুল কি, আমি অবশ্যই ওয়ার্ডটা ইংলিশে শিখবো, ঠিক আছে? ইংলিশ নট বাংলা। এবার এটা হচ্ছে ওইটার হচ্ছে আমি কি শিখবো, আমি একটা সেন্টেন্স শিখবো, যে ওখানে দেখবেন যে ওয়ার্ড স্মার্টে সেন্টেন্সে দেয়া আছে। এবং ওয়ার্ড স্মার্ট আরেকটা সুন্দর জিনিস যেটা আছে কি, সিমিলার যে সেন্টেন্স গুলো এগুলো পাশাপাশি দেওয়া থাকে। যেমন হচ্ছে ধরেন কিছু একটা শব্দ আছে অ্যাবেট, অ্যাবেট মানে হচ্ছে খারাপ কাজে সাহায্য করা। আরেকটা হচ্ছে অ্যাবেট, অ্যাবেট মানে হচ্ছে হ্রাস করা, ঠিক আছে? তো আরো কেমন হচ্ছে অ্যাডেজ। তারপরে এরকম যে ওয়ার্ড গুলো আছে ওরা বলে দেবে নাকি যে দেখো তুমি কিন্তু এই ওয়ার্ডে কনফিউজ হয়ে যাবা, এই ওয়ার্ডের সাথে কিন্তু কনফিউজ হবা, ঠিক আছে? এই জিনিসটা ওয়ার্ডের সাথে আমি দেখছি, আমি অন্য কোনো বইতে দেখি নাই যে এরকম কনফিউজিং ওয়ার্ড গুলো একসাথে লিখে দিচ্ছে, তুমি এই ওয়ার্ডের সাথে কনফিউজ হয়ে না, এই ওয়ার্ডের সাথে কিন্তু অন্য মানে আছে, এই মানে করো না। আর থার্ড কাজ যেটা, সেটা হচ্ছে কি আপনাকে লিখতে হবে। হ্যাঁ, আপনাকে প্রতিদিন রাইটিং এ লিখতে হবে, ঠিক আছে? রাইটিং ইট ডাজন্ট ম্যাটার। আর একটা হচ্ছে ডে, আপনি একটা পেপার পড়বেন ডেইলি স্টার। হ্যাঁ, আমার কেন জানি মনে হয় ডেইলি স্টারের সাথে ওয়ার্ড স্মার্টের কোনো চুক্তি আছে, বুঝছেন? যে আমাদের ওয়ার্ড তোমরা সবসময় ইউজ করবা। তো দেখবেন যে সবসময় ডেইলি স্টার সবসময় ওয়ার্ড স্মার্ট ওয়ার্ড স্মার্টের ওয়ার্ড গুলো ইউজ করে। তো ডেইলি স্টার হচ্ছে পারফেক্ট একটা পত্রিকা ওয়ার্ড গুলো আপনার ইউটিলাইজেশন করা। এবং আপনি যখন প্রতিদিন পড়তে থাকবেন তখন হচ্ছে আপনার মাথায় অটোমেটিক চলে আসবে। তাহলে কিন্তু আপনার পরীক্ষায় আমি যে বলছিলাম যে 60% মতো ওয়ার্ড থেকে আসে, এটা কিন্তু অটোমেটিক পাওয়া যাবে। আর 60% ম্যানেজ করতে পারলে মানে আপনি ওগুলো এমনি পাওয়া যাবেন। ম্যাথটা আপনি এগুলো মানে সাধারণ জ্ঞান আপনার খুব কঠিন করে না, ঠিক আছে? সাধারণ জ্ঞান খুব কঠিন করে না, এবং বাংলাও খুব একটা কঠিন করে না। ওরা ম্যাথ আর ইংলিশ দিয়ে আপনাকে ম্যানিপুলেট করার ট্রাই করে, ঠিক আছে? এরপরে হচ্ছে স্টোরিতে বললাম। আর এখানে দেখেন আমি কিছু প্রশ্ন লিখছি, এই প্রশ্নগুলো এক্স্যাক্টলি তিতাস গ্যাসে আসে। আমি যে পরীক্ষাটা দিয়েছিলাম এই পরীক্ষাতেই প্রশ্নগুলো আসে। আমি কি জাস্ট এক্সাম্পল দিব যে আপনারা ওগুলো কিভাবে ইউটিলাইজ করে দেখেন। আরিফ ইজ অলওয়েজ অ্যাডমায়ার্ড ফর হিজ গ্রেট পলিটিক্যাল, পলিটিক্যাল। এখন দেখেন আনসার কি হবে। আপনি যদি পড়ার ভিতরে থাকেন আপনার অন্য কোনো অপশন দেখা লাগবে
আপনি দেখেই বুঝবেন যে পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট, বিজনেস অ্যাকুইপমেন্ট, পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট সব একই রকম। অ্যাপ্রিসিয়েশন তো হবেই না, কেন হচ্ছে প্রশংসা, ভায়াবিলিটি মানে হচ্ছে টেকসই যোগ্যতা, ডিস্টিংশন মানে হচ্ছে আলাদা করার প্রবণতা। তারপর হচ্ছে এই যে আরিফ ডিড নট প্রপারলি ইউটিলাইজ দ্য টাইম অ্যাজ ই ওয়েন্ট অন ড্যাশ অন পয়েন্ট অ্যালোন। ঠিক আছে, আপনারা এই জিনিসগুলো দেখবেন যে এই এই প্রশ্নগুলো ওয়ার্ড রিলেটেড প্রশ্নগুলো বারবার আসে। আর একটা জিনিস আমি সবসময় বলি, সেটা হচ্ছে দেখেন এই টাইপের প্রশ্নগুলো আইবিএ খুব পছন্দের, এই যে কোন টাইপের, হ্যাঁ এটা বলে গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্ব ওরা খুব দেয়। ঠিক আছে, এই যে এখানে আপনি পুট আপ উইথ মানে সহ্য করা, হ্যাঁ। আরেকটা হচ্ছে পুট আপ। পুট আপ মানে হচ্ছে যে তাবু পাতি না আমরা, তাবু পাতি, তাবু পাতাটাকে বলে পুট আপ। আরটাকে বলে পুট অন, এটা মানে হচ্ছে আপনার পরিধান করা, হ্যাঁ। তারপর হচ্ছে পুট অফ, পুট অফ মানে হচ্ছে লাইট বন্ধ করা। তো এই ওয়ার্ড গুলো ওরা প্রচন্ড ভাবে দেয়। ঠিক আছে, আরেকটা ব্লো, ব্লো অন, ব্লো অফ, ব্লো আউট, ব্লো ইন, এই ওয়ার্ড গুলো ওরা বারবার দেয়। তো আপনারা এই প্রশ্নগুলো একটু দেখবেন যে এই ওরা আসলে কি স্টাইলে প্রশ্ন করে। এখানে দেখবেন পুরোটাই হচ্ছে আপনার ওয়ার্ড, ওয়ার্ড ছাড়া আসলে কোনো কিছুই নেই। যেমন এই যে 20 নম্বর এই প্রশ্নটা আছে, ধরেন 20 নম্বরে এই যে এ কিওর ফর অল ডিজিজ ইজ নোন অ্যান্ড প্যানাশিয়া, এটা ঠিক আছে। এখন আপনি এই ওয়ার্ডটা আসলে এতটাই জনপ্রিয় ওয়ার্ড যে আপনারা অন্যগুলো আসলে চিন্তা করার দরকার নাই। যদি আপনি একটু ক্লিয়ারলি বা কনসার্টলি আসলে এই জিনিসগুলো পড়েন, তাহলে আপনি এই জিনিসটা খুব সুন্দর করে আনসার করতে পারবেন। তো আপনার দেখলেন যে আসলে ওয়ার্ডের গুরুত্ব কতখানি, আর মানে ওয়ার্ডটা আসলে পড়ার স্টাইলটা কি। তো আমরা এক্সাম ব্যাচ হচ্ছে আপনাদের জন্য একটা প্যাকেজ নিয়ে আসছে, যে জিনিসটা এখানে হচ্ছে যে এখানে আসলে সবকিছু বলাই আছে যে আমরা কোন স্টাইলে ক্লাসগুলো নিব। আমাদের হয়তো 13টা বা 14টা আর বেশিও ক্লাস থাকতে পারে, ইংলিশ আর ম্যাথের উপর আমরা জোর দিব, কারণ বাকিগুলো আপনি এমনি পারবেন। ঠিক আছে, বাকিগুলোর জন্য আপনাদেরকে আমরা শিট সার্ভিস সাপ্লাই দিব, এটা আপনার কোনো সমস্যা হবে না। আর যতগুলো আছে আমরা আপনাদের রিটেনের জন্য আপনাদের হেল্প করবো, রিটেনের কিভাবে পড়া যায়। কারণ যেহেতু এবার বলা হয় না রিটেন দিবে নাকি দিবে না, খালি বলছে লিখিত পরীক্ষা, তারপর আমরা রিটেনের প্রিপারেশন নিয়ে যাব, যাতে হচ্ছে আমরা সবগুলো মানে আমরা কোনো ভালো না করি। ঠিক আছে, আমরা যেন ইজিলি এগুলো আনসার করতে পারি। আচ্ছা, এবার এটা মোটামুটি আমাদের প্রথম ক্লাসের মতো। এরপর হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস থাকবে। এখানে হচ্ছে আমি ট্রাই করবো আপনাদের প্রত্যেক সাবজেক্টে কি কি পড়া লাগবে বা কি স্টাইলে পড়া লাগবে এটা একটু এক্সপ্লেইন করে বলার চেষ্টা করব। যেমন বাংলাতে কি কি পড়া লাগবে, ইংলিশে কি কি পড়া লাগবে, সাধারণ জ্ঞানে কি কি পড়া লাগবে, ম্যাথে কোন কোন টপিক গুলো সবচেয়ে বেশি টাচ করা লাগবে, এই হচ্ছে আমরা ট্রাই করবো ধাপে ধাপে বলার জন্য। আর একটা জিনিস মনে রাখবেন যে আমরা পরীক্ষা মানে ভুল করার কারণ হচ্ছে কি পরীক্ষা না দেওয়া। আপনি যত বেশি পরীক্ষা দিবেন আপনার ভুলের হার তত বেশি কমবে। ঠিক আছে, এটা পার্সোনাল বিলিভ করি যে আপনি যত বেশি পরীক্ষা দিবেন তত আপনার ভুলের হার তত বেশি কমে যাবে। তো আমাদের এরকম আমরা পরীক্ষা ব্যবস্থা রাখছি 37টার মতো, রিটার্ন পরীক্ষা থাকবে 19টা এবং মোট ক্লাস থাকবে 14টা। আমরা আশা করি আপনাদেরকে অন্য যে কারো থেকে ইনশাল্লাহ ভালো সার্ভিস দেবো এবং আমরা 24 আওয়ার্স আপনাদের সাথে আসি। যে কোনো প্রবলেম হলে আমাদের গ্রুপে জানাবেন বা আমার নাম্বারও রাখতে পারেন। আমার নাম্বারে আপনারা বলতে পারেন, ধরুন ক্লাস নেওয়ার পরে যে কোনো প্রবলেম হলে আমি বা আমরা যারা আছেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের প্রবলেম গুলো খুব দ্রুত শেষ করে দেওয়ার জন্য। এটাই ছিল আজকের প্রেজেন্টেশনের বিষয়। আর এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি বলেন, আমরা আনসার দেওয়ার ট্রাই করব। রুবিনা আপা দেখতে পাচ্ছি, আপা কোনো প্রশ্ন করবেন আপা? হাত রেজ করছেন। হ্যালো, অথবা হিমাদ্রি। ভাইয়া ব্যাংক আর পেট্রো বাংলা কিভাবে কম্বাইন করে প্রিপারেশনটা নেওয়া যায় যদি বলতেন। আচ্ছা, ব্যাংক আর পেট্রো বাংলার একসাথে পেট্রোবাংলা প্রিপারেশন যদি আপনি নেন, আপনি ব্যাংকে অবশ্যই পারবেন। মানে আমি আপনার গ্যারান্টি দিচ্ছি যে ব্যাংক প্রিপারেশন, ব্যাংক পেট্রো বাংলা অনেকটাই কাছাকাছি। মানে ব্যাংকের বেটার ভার্সন হচ্ছে পেট্রো প্রস্তুতি। বুঝতে পারছেন, মানে ব্যাংকের যে জিনিসগুলো হয়তো আপনার খুব বেশি খুঁটিনাটি জানা লাগে না, সেই জিনিসটা হচ্ছে আপনার পেট্রো বাংলা পড়া লাগে। হয়তো আপনার একটা দুটো জিনিস বেশি পড়া লাগে, সেটা হচ্ছে কি আপনার সাহিত্য পাঠটা হয়তো পড়া লাগে। যেমন পেট্রো বাংলায় কোনো সাহিত্য কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, ব্যাংকে হয়তো আপনার সাহিত্য প্রশ্ন আসে না, বাট আমাদের সবসময় কিন্তু কোর্স থাকে আপনার, বুঝছেন। ব্যাংকের কোর্স, পেট্রো বাংলা কোর্স সব একসাথে থাকে। তো আমরা আপনি হেল্প করতে পারবো দুটো একসাথে। ঠিক আছে, খুব একটা সমস্যা হবে না। পেট্রো বাংলা প্রিপারেশন নিলে আপনাদের ব্যাংকের খুব একটা সমস্যা হবে না। ওকে ভাইয়া।
আচ্ছা, পেট্রো বাংলা ম্যাথের কোন পার্টটা বেশি জোর দেওয়া উচিত ভাই? আচ্ছা, আপনি পেট্রো বাংলা ম্যাথের কয়েকটা অধ্যায়ের উপর খুব বেশি জোর দেওয়া লাগে, ঠিক আছে? যেমন হচ্ছে মিক্সচার একটা অধ্যায় থেকে, মিক্সচার আর অ্যালিগেশন একটা অধ্যায় থেকে, ঠিক আছে? এই দুইটা অধ্যায়। তারপর হচ্ছে আপনার, আমার মনে হয় যে রেশিও যে অধ্যায়টা আছে, রেশিও অধ্যায়টা যে ক্লিয়ারলি বুঝবে সে ম্যাথের 80% টপিক বুঝবে, ঠিক আছে? কারণ রেশিওটা দিয়ে আপনি সব কাজ করতে পারেন, বুঝছেন? রেশিও অধ্যায়, তারপর হচ্ছে মিক্সচার অধ্যায়, আর নাম্বার সিস্টেম, আর হচ্ছে ওয়ার্ক, মানে কি কতটুকু কাজ করলো, এই চারটা অধ্যায় যদি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেন, আপনি সবকিছু খুব সুন্দর বুঝতে পারবেন, বুঝতে পারছেন? আর এরপর হচ্ছে আমরা ক্লাসে যেটা করব, যে ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে এই টপিক গুলোর উপরে হচ্ছে আমরা বেশি ফোকাস দিয়ে ফুল সিলেবাস গুলো কমপ্লিট করার ট্রাই করব। আর রেশিও তো এটা খুব ইম্পর্টেন্ট, আবার বলতেছি কেন হচ্ছে রেশিও দিয়ে আপনি মোটামুটি, রেশিও যদি আপনি ঠিক মতো বুঝেন, অনেকে যদি রেশিও অধ্যায়টা বোঝে না, ঠিক আছে, মানে জাস্ট ওই সূত্রগুলো মুখস্থ রাখে যে পিতা ও মাতার বয়সের অনুপাত 2:3 এরকম দিয়ে কিছু মুখস্থ টাইপের করে, কিন্তু রেশিও অধ্যায়টা অনেক ডিপ, এই ডিপ যে বুঝবে সে খুব সুন্দরভাবে এটা বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখলাম আপনাদের অ্যাপস কাজ করে না, তো ভাই এটা আসলে টেকনিক্যাল অ্যাপস, কিছুটা ঝামেলা তো করবেই, এটা তো ধরে নেওয়া লাগবে, এখানে আসলে কিছু করার নাই। আমরা চেষ্টা করব, যদি কোনো সমস্যা হয় আপনি আমাদের মেইলে বা ফেসবুকে আপনি নক দিবেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাকে সেই প্রবলেম গুলো সলভ করে দেওয়ার জন্য। আচ্ছা, জয় বিশ্বাস ভাই, আপনি কিছু বলবেন ভাই? হ্যালো। হ্যাঁ স্যার, ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? পরে দেখার হ্যাঁ, সুযোগ হবে? ক্লাসগুলো সবই রেকর্ডেড থাকে, ভাইয়া, ভাইয়া, আমার ঠিক কথা আছে? কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, একটু কাটা কাটা শোনা যাচ্ছে, বলেন, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আমাদের যে রিটেনের 19টা এক্সাম নিবেন, ভাই আবার শোনা যাচ্ছে না, ক্লিয়ার বলতেন। ভাইয়া আমি বলতেছি কি, ওই আমাদের যে রিটেন এক্সাম গুলো নিবেন 19টা, হ্যাঁ। ওগুলো হচ্ছে কি ধরনের প্যাটার্নে নিবেন, মানে কি কি আসতে পারে এগুলো? ও আচ্ছা, যখন আমরা রিটেন পরীক্ষা আপনাকে নিব, আগে আপনাকে সিলেবাস বলে দেবো যে এই টপিকের উপরে আসবে এবং এই স্টাইলে লিখতে হবে, ঠিক আছে? আপনার আগে থেকে বলে দিব যে এই প্যাটার্নের উপরে আসে। যেমন হচ্ছে আপনি যদি পেট্রো বাংলা পরীক্ষা দিবেন, এখানে আপনার বেসিক টপিক থাকবে জ্বালানি সেক্টর, ঠিক আছে? রিনিউয়েবল এনার্জির উপরে থাকবে, গভর্নমেন্টের প্ল্যানের উপরে থাকবে, এই সবকিছু থাকবে, এবং আমরা হচ্ছে এগুলো আপনাকে আগে থেকে সাপ্লাই দিব, যাতে হচ্ছে আপনি বেসিক ইনফরমেশন গুলো নিয়ে রাখতে পারেন। মানে সবসময় মনে রাখবেন যে আপনার কাছে যদি ইনফরমেশন থাকে আপনি লিখে আসতে পারবেন, ঠিক আছে? আপনাদের বেসিক ইনফরমেশন না থাকলে আপনি লিখে আসতে পারবেন না, ঠিক আছে? সো আমরা এটা আপনাদের হেল্প করব, পরীক্ষার আগে আপনাকে বলে দিব যে কোন কোন টপিকের উপর আপনার পরীক্ষা হবে। ওকে, ধন্যবাদ ভাই। না, ওয়েলকাম। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। আহ, ভাই আমার একটা কোশ্চেন ছিল যে আপনি যেমন ইংলিশের মার্ক ডিস্ট্রিবিউশনের একটা চার্ট করে দিয়েছেন, ঠিক জি। একইভাবে ম্যাথের কি এমন কোনো কিছু চার্ট করা আছে কিনা বা এরকম, আচ্ছা ভাই, মানে কোন ম্যাথের চার্ট চ্যাপ্টারকে? হ্যাঁ ভাই, সামনে হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস আছে, ওখানে আমরা প্রত্যেক সাবজেক্টে চার্ট করে দিব, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, আরেকটা বিষয় ছিল হ্যাঁ হ্যাঁ যে বলেন। আহ, এই মানে টোফেল টোফেল হ্যাঁ। বইটা আসলে মানে কোন চ্যাপ্টার বা কোনগুলো বেশি আচ্ছা, পড়তে হবে এর? এই জিনিসটাও আমরা আপনাকে, টোফেল বইটা আমরা আপনাকে মানে পিডিএফ করে আপনার কাছে দিয়ে দেবো, সমস্যা নাই, যে এক্স্যাক্টলি কোন থিওরি গুলো পড়া লাগবে। আচ্ছা আচ্ছা, মানে টোফেল বা ওয়ার্ড এক্সপার্ট এগুলো আপনাদের কাছ থেকেই পাওয়া যাবে তাই তো, আমরা হ্যাঁ দিয়ে দেবো পিডিএফ? আপনাকে। হ্যাঁ। ও, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, আর কি কোনো প্রশ্ন করবেন? ভাই আপনার ফোন নাম্বারটা যদি দিয়ে রাখতেন, আমার মোবাইল যদিও নাম্বার? পার্সোনালি বলে। আচ্ছা আপা, আপনি একটা কাজ করেন, আমাদের পেজে আপনি একটা নক দিয়ে রাখেন, আমি ওখান থেকে দিয়ে দিব, ঠিক আছে? ওকে ভাইয়া। এই তো ভাই ভাই রেকর্ড থাকবে, এই জন্য আমাদের যে এক্সাম বাস পেজে আপনি নক দেন, ওখান থেকে আপনাকে ফরওয়ার্ড করে দিবে। ওকে ভাইয়া। ওকে। আচ্ছা ভাই, আর কেউ প্রশ্ন করবেন ভাই? জয় ভাই, বলেন। আচ্ছা, ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের, আমরা সিলেবাস দিয়ে দিব, আমাদের হচ্ছে 10 মে থেকে পরীক্ষা শুরু হবে, এর 2 দিন আগে থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হবে। আমরা লিটন হয় খুব সম্ভবত গ্রুপে আপনাদেরকে দিয়ে দিবে ক্লাস কবে থেকে শুরু হবে, তার একটা দিয়ে দেবে। আমাদের ফার্স্ট ক্লাস হবে হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস 7 তারিখ থেকে। হ্যাঁ, 7 তারিখ থেকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু হয়, এরপর থেকে আমাদের সিলেবাসটা শিডিউলটা দেয়া আছে গ্রুপে, ওখান থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে কি যে এটা কিন্তু খুব কম্পিটিটিভ এক্সাম,
আর বাংলাদেশে পেট্রো বাংলা 9 গ্রেডের থেকে ভালো কোনো 9 গ্রেড নাই। ঠিক আছে, এটা আসলে মনে রাখবে। স্যালারি থেকে আপনার ইনস্ট্যান্ট এত পরিমাণ বেশি দিবে এবং আপনার কাজের লোড আসলে এতটা কম যে আপনি তো ব্যাংকে 9 গ্রেডে আছেন, মানে ব্যাংকের হয়তো 20% কাজ আমাদের। ঠিক আছে, মানে খুবই আমাদের ওয়ার্ক লোডটা খুবই কম। ঠিক আছে, সো আপনারা যদি ডাই অ্যান্ড হার্ট চেষ্টা করেন ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আর আমরা ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য। আচ্ছা, শীট গুলো হচ্ছে আমরা আপলোড করে দিব, মানে যে টপিকের উপরে শীট এগুলো আমরা সিরিয়ালি গুলো আমরা আপলোড করে দেবো গ্রুপে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। লিটন বন্ধু, আর তো মনে হয় কোনো প্রশ্ন নাই, শেষ করবো নাকি? ভাই আরেকটা কোশ্চেন, আমি একটু লেট হ্যাঁ করে জি আসছি। আপনি জি বলছেন স্টাইল অফ স্টাডি, হ্যাঁ, প্রবলেমের মধ্যে আমি একটু লেট করে আসছিলাম। তো জি বলেন। এখানে 3 নম্বরে আছে স্টাইল অফ স্টাডি, এইটা হ্যাঁ, মানে একটু যদি শর্টকাটে একটু বুঝাই দিতেন। ও আচ্ছা, এই জিনিসটা হচ্ছে কি আমরা বলতে চাই আপনার কিভাবে পড়া লাগবে। সাপোজ একটা ওয়ার্ড, ঠিক আছে, একটা ওয়ার্ড আপনি কিভাবে পড়বেন। ফর এক্সাম্পল আমরা নর্মালি কি করি, একটা ওয়ার্ড যখন পড়ি, অ্যাকুইপমেন্ট একটা ওয়ার্ড পড়লে আমরা নর্মালি ওটা বাংলা মনে রাখি। ঠিক আছে, যে অ্যাকুইপমেন্ট মানে হচ্ছে তীক্ষ্ণতা বা প্রখরতা বুদ্ধির, এরকম মনে রাখি। কিন্তু আসলে ওইভাবে পড়লে আমাদের আইবির ক্ষেত্রে এটা হয় না। আইবির ক্ষেত্রে যেটা পড়া লাগে সেটা হচ্ছে কি অ্যাকুইপমেন্ট ওয়ার্ডের ইংলিশ মানে জানা লাগে, মানে অ্যাকুইপমেন্টের সিনোনিমটা আসলে কি হতে পারে। তারপর হচ্ছে ওইটা নিয়ে আমার একটা সেন্টেন্স গঠন করা পড়া লাগে যে এই টাইপের সেন্টেন্স কোথায় আসছে। ঠিক আছে, ওই রিলেটেড সেন্টেন্স গুলো কোথা থেকে আসছে। এরপরে হচ্ছে আমাদের লেখা লাগে, সাপোজ ওই ওয়ার্ডটা আমাদের খাতায় লেখা লাগবে। যেমন আপনি কোনো কিছু লিখলেন তখন লিখবেন যে পলিটিক্যাল অ্যাকুইপমেন্ট, বিজনেস অ্যাকুইপমেন্ট। ফাইনাল হচ্ছে আপনার পড়তে হবে, ডেইলি স্টার পড়েন বা যেটা পড়েন, যেখানে হচ্ছে ওয়ার্ড গুলো আসবে, তাহলে হচ্ছে আপনি ওই ওয়ার্ডটা মনে রাখতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু ওয়ার্ড মনে রাখতে পারবেন না, মানে আপনি 1000 ওয়ার্ড মনে পড়লেও কিন্তু মনে রাখতে পারবেন না। তো এটা আসলে বলছিলাম, আরো কিছু বিষয় বসে বলছিলাম, তো এখন এটা তো অনেক ইয়ে হয়ে যাবে, আপনাকে পরে জানাই দেবো, সমস্যা নেই। হ্যালো, ওকে ভাইয়া। হ্যাঁ লিটন বন্ধু শুনতে পাচ্ছ? আচ্ছা, আর কি কারো প্রশ্ন না থাকলে আমরা তাহলে শেষ করি এটা এখন। ভাই একটা কোশ্চেন ছিল। জি ভাই বল। হ্যালো। হ্যাঁ ভাই জি শোনা ভাই, যাচ্ছে, বলেন। ফোকাস রাইটিং না এসে কোনটা রাইটিং, ইংলিশ রাইটিং আসতে পারে?